আমার একটি গত এসআইআর সংক্রান্ত ভিডিওতে আমি এসআইআর এর স্কেডিউল এবং এনিউমারেশন ফর্ম ফিল আপ এবং সেই সংক্রান্ত কিছু তথ্য নিয়ে একটা ভিডিও করেছিলাম। তবে ওই ভিডিওর কিছু কমেন্ট দেখে আমার যেটুকু মনে হয়েছে যে ওই ভিডিওতে আমি যে কথাগুলো বলতে চেয়েছি কিন্তু সেই কথাগুলো এমনভাবেই হয়তো পরিবেশিত হয়েছে যাতে করে আমার দর্শকদের কাছে ভুলভাবে সেটা প্রতিপাদিত হয়েছে, ফলে তারা হয়তো ভুল ব্যাখ্যা করছেন। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে একটি পিডিএফ পেজ প্রকাশ করেছে। আমি কিন্তু সমস্ত তথ্য তাদের এই পিডিএফ ডকুমেন্টটি থেকেই দিয়েছি যেটি তারা পাবলিশ করেছে, এবং যে স্কেডিউল অনুযায়ী এই সমস্ত প্রক্রিয়াটি হবে সেখানে দেখা যাচ্ছে যে 28শে অক্টোবর থেকেই কিন্তু ট্রেনিং হবে। এই ট্রেনিংয়ের পরেই কিন্তু বোঝা যাবে যে আসলে এই পুরো কর্মপ্রক্রিয়াটি কিভাবে হতে চলেছে। তবে কমিশনের জারি করা তথ্যগুলি থেকে যেটুকু বলা সম্ভব হয়েছে আমি বলেছি। হয়তো কিছু কথা অপূর্ণ রয়ে গেছে বা ভুল দিকে ইমপ্লাই হয়েছে। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটিই কিন্তু সেই কমিশনের জারি করা পিডিএফ ডকুমেন্ট এসআইআর সংক্রান্ত, যেটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। দেখুন, এইটি আমি দেখাচ্ছি। এখানে কি বলা হয়েছে দেখুন, এলিজিবিলিটি ফর ইলেক্টর। আমি এটাই বলতে চেয়েছি যে ভ্যালিড ভোটার কে হবেন, এটা কিন্তু বাই কনস্টিটিউশন এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী নির্ধারিত। এটা নিয়ে আসছি আমি পরে। আপনারা যারা বলছেন যে কি কি ডকুমেন্টস লাগবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বলা হচ্ছে, আমরা সবাই বিভ্রান্ত। এখানে বিভ্রান্ত আমিও করতে চাই না, আপনাদেরও হওয়ার কোনো প্রয়োজন নেই। কনস্টিটিউশন, আমাদের সংবিধান কি বলছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলছে। কারণ ভোটার হতে গেলে কিন্তু মাস্ট যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে। আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অনুযায়ী আপনাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে। অন্ততপক্ষে 18 বছর বয়স হতে হবে, অর্ডিনারিলি রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্সি এবং নট ডিসকোয়ালিফাইড আন্ডার এনি ল। এইগুলি যদি ফুলফিল হয় তবেই আপনি একজন ভ্যালিড ভোটার। এই সম্পর্কে আমি গত ভিডিওতে যেখানে নিয়ম দেখাচ্ছিলাম, যেখানে বলছিলাম কি দুটো ডেট আছে, একটা হচ্ছে 1 জুলাই 1987, আসলে এটি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1986 দ্বারাই এই ডেটটি পাওয়া গেছে। আরেকটি ডেট হচ্ছে 2রা ডিসেম্বর 2004, যেটি কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2003-এ অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটার ফলে এই ডেটটিও পাওয়া গেছে, এই ডেটটি নির্দিষ্ট হয়েছে। এই হচ্ছে দুটি ডেট। কে একজন ভ্যালিড ভোটার, আপনার কি ডকুমেন্টস লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার ভ্যালিডিটিটা কিসের উপর দাঁড়িয়ে আছে, সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন সেটার উপরে। এখানে ভয় পাওয়ার বা কিছু নেই। এখানে এবারে যেটা ব্যাপার এসছে যে 2002-এর যে ভোটার লিস্ট, যেটা কমিশন অফ ইন্ডিয়া থেকে পাবলিশ করা হয়েছে এবং তারা ওয়েবসাইট অ্যাড্রেসে এটা দিয়েও দিয়েছে। দেখুন, এই যে ইনফরমেশান শিটটি, এটি আসলে ইনিউমারেশন ফর্মের পিছনে থাকবে, ব্যাক পেজে এই ইনফরমেশান শিটটি, এবং সেখানে যেটি লেখা আছে এটা যদিও এই পিডিএফ ডকুমেন্টে ইন্ডিকেটিভ, মানে যেটি হচ্ছে আমি এখান থেকেই নিয়েছি, এইটি হচ্ছে ফ্রন্ট পেজ, এটি হচ্ছে ব্যাক পেজ। এই ব্যাক পেজে যেটি লেখা আছে সেটি হচ্ছে এইটি। সেখানে বলা হয়েছে ইলেক্টরস ক্যান চেক দেয়ার নেম অ্যান্ড দেয়ার পেরেন্টস নেম ইন দ্য প্রিভিয়াস এসআইআর রোলস অ্যাট অমুক টু প্রোভাইড দ্য ডিটেলস ইন ইনিউমারেশন ফর্ম অ্যান্ড দেয়ার পেরেন্টস নেম। তার মানে কমিশন এই অ্যাড্রেসে, এই ওয়েবসাইট অ্যাড্রেসে যে ইলেকটোরাল রোল পাবলিশ করেছে প্রিভিয়াস এসআইআর, মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা 2002 হবে, বিভিন্ন স্টেটের ক্ষেত্রে এই ইয়ারটা বিভিন্ন হতে পারে। এই 2002-এ যাদের নাম থাকবে তাদের হয়তো ডকুমেন্ট লাগবে না, সেটা কমিশন তার বিভিন্ন নির্দেশিকায় বলে দেবে। এবং এখানে স্পষ্ট কিন্তু বলা হয়েছে একটা জিনিস, আপনারা অযথাই বিভ্রান্ত হচ্ছেন। দেখুন, এখানে আপনার যে বুথের যে বিএলও আছেন সেটা কিভাবে পাবেন, আপনাকে যে ইনিউমারেশন ফর্ম দেওয়া হবে তার উপরে বিএলওর নাম এবং নাম্বার প্রিন্টেড থাকবে। এছাড়াও আপনি নিশ্চয়ই জেনেছেন আপনার বিএলও কে আছে, বা খোঁজ নিলেই বুঝতে পারবেন আপনার বুথের যে বিএলও কে আছেন। তার কি কি কাজ দেখুন, ডিস্ট্রিবিউট দ্য ইএফস টু ইচ এক্সিস্টিং ইলেক্টর, হেল্প দ্য ইলেক্টর ইন ম্যাচিং অর লিঙ্কিং উইথ আইদার দেয়ার নেম অর দেয়ার রিলেটিভস নেম। মানে আপনাকে ইনিউমারেশন ফর্ম দেওয়াও তার কাজ। আপনার যে ইনিউমারেশন ফর্মে যে তথ্যগুলি ফিল আপ করতে হবে
সেখানে যে 2002 সালে আপনার নাম আছে কিনা বা আপনার রিলেটিভসের নাম আছে কিনা, সেটা থাকলে কত নম্বরে আছে, কত নম্বর সিরিয়ালে আছে, সেগুলির সমস্ত তথ্য খুঁজে বের করতে আপনার বিএলও আপনাকে সাহায্য করবে। বলাই আছে হেল্প দ্য ইলেক্টর ইন ম্যাচিং অর লিঙ্কিং। আচ্ছা, ফর ম্যাচিং অর লিঙ্কিং ইলেক্টরস বিএলওজ ক্যান অলসো অ্যাক্সেস অল ইন্ডিয়া ডেটাবেস। এখানে বিএলওদের কাছে এই অ্যাপ আছে এবং তারা এই অ্যাক্সেসটা করতে পারবে। আরও কি করতে পারবে? কালেক্ট ফর্ম 6 মানে নতুন ভোটারের রেজিস্ট্রেশনের জন্য, অ্যান্ড ডিক্লারেশন ফর্ম ফর ইনক্লুশন অফ নিউ ইলেক্টর অ্যান্ড হেল্প ইন ম্যাচিং অর লিঙ্কিং। এই যে নতুন ইলেক্টর হবে, যে তার যে ফর্ম 6 ফিল আপ হবে, তার সাথে এবার তার রিলেটিভের যে ম্যাচিং করতে হবে, লিঙ্কিং করতে হবে প্রিভিয়াস এসআইআর 2002 এর রেসপেক্টে, তা সেখানেও তিনি হেল্প করবেন। হেল্প দ্য ইলেক্টর ফিল ইন দ্য ইএফ। বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কারণ ট্রেনিংটা সেভাবেই বিএলওদেরকে দেওয়া হবে যাতে করে তারা খুব সুন্দরভাবে সক্ষম হবেন যে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। তারা কিন্তু হেল্প করবেন আপনাকে এই ইনিউমারেশন ফর্ম ফিল আপ করার জন্য। কালেক্ট করবেন এবং সাবমিট ইট ইআরও। আমি গত ভিডিওতে এটাও বলেছিলাম যে তারা কিন্তু এই ফর্ম দেবেন আর কালেক্ট করবেন, এমন কিন্তু বলিনি যে ডকুমেন্টসও কালেক্ট করবেন। অনেকেই ভুল ব্যাখ্যা করছেন। এবং তারা এটা কালেক্ট করে ইআরওদের দেবেন। আরেকটা ব্যাপার, হিয়ারিং এবং অবজেকশন, যেটা হিয়ারিং হবে ক্লেমস অ্যান্ড অবজেকশনসের, সেটা কিন্তু দপ্তরেই হবে। কাদের ক্ষেত্রে? যাদের বিভিন্ন প্রবলেম আছে, প্রবলেম রেজড হবে, সেগুলোই তো ভেরিফিকেশান হবে। সেই ভেরিফিকেশান ফেজে যেগুলো প্রবলেম ধরা পড়বে সেগুলোকে নোটিশ করা হবে। এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, দেখুন ইনফরমেশান শিটে, ইআরও উইল ইস্যু নোটিশেস টু দোজ ইলেক্টরস হুইচ প্রিভিয়াস এসআইআর ইলেক্টোরাল রোলস details provided in the enumeration form are either not available or not matching with the database. Upon receipt of notice, elector to provide the documents based upon the following categories. এই কথাগুলি কিন্তু আপনার ইনিউমারেশন ফর্মের ব্যাক পেজে প্রিন্টেড থাকবে। যেটুকু এই এসআইআর এর জারি করা যে পিডিএফ ডকুমেন্ট কমিশনের তরফ থেকে সেখানে ইন্ডিকেটিভ একটা ফর্ম হিসাবে দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, সেই অনুযায়ী আমি কিন্তু বলছি। তাহলে যাদের যাদের প্রবলেম দেখা যাবে বা ম্যাচিং করবে না, যে তথ্য দিয়েছেন তার সাথে এক্সাক্ট তথ্যের ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রেই তাকে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। ধরুন যার নিজের নাম নেই, বাবা মায়ের নাম নেই, রিলেটিভের নাম নেই। এখানে রিলেটিভ বলতে আমি ধরুন গত ভিডিওতে রিলেটিভ বলতে গিয়ে কিন্তু আমি একটা নিয়মের কথা বলেছি। তার মানে এটা নয় যে রিলেটিভ মানেই এখানে বাবা বা মাকে বোঝানো হয়েছে। এখানে কি বোঝানো হয়েছে, রিলেটিভের নাম কার কার দেওয়া যেতে পারে সেটা কিন্তু কমিশনের নির্দেশ ছাড়া বলা সম্ভব নয়। কিন্তু কোনো একজন ব্যক্তি ভারতীয় নাগরিক কিনা তাকে তা প্রমাণ করতে গেলে তাকে তার বাবা মায়েরই জন্মের প্রমাণপত্র দিতে হবে। অন্য কোনো রিলেটিভের জন্মের প্রমাণপত্র দিয়ে তিনি নাগরিকত্বের দাবি করতে পারেন না। আর এটাই কিন্তু ভারতীয় সংবিধান এবং বিভিন্ন সময়ে সময়ে লোকসভা দ্বারা গঠিত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা নির্ধারিত। আমি আপনাকে একেবারে তথ্য দিয়ে বলছি যেটা, যে কনস্টিটিউশন এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী যে নিয়ম আছে, আপনি সেই নিয়ম অনুযায়ী নিজেকে ভ্যালিড ভোটার দাবি করতে পারবেন। এবার দেখুন, বিএলও কিন্তু মেক অ্যাটলিস্ট 3 ভিজিটস টু দ্য হাউস অফ ইচ ইলেক্টর। তাহলে বিএলও কিন্তু অ্যাটলিস্ট 3টে ভিজিট করবেন, প্রত্যেক ভোটারের বাড়িতে অন্ততপক্ষে 3টে ভিজিট করবেন। ইলেক্টরস ক্যান অলসো ফিল দ্য ইএফ অনলাইন, অর্থাৎ যারা পারবেন বা যারা চাইবেন তারা অনলাইনেও কিন্তু এই ইনিউমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। আইডেন্টিফাই ডেট পার্মানেন্টলি শিফটেড অ্যান্ড ভোটার্স হু আর রেজিস্টার্ড অ্যাট মোর দেন 1 প্লেসেস, এগুলোকে আইডেন্টিফাই করবেন। ডেড ভোটার, পার্মানেন্ট শিফটেড হয়ে গেছেন, একেবারে পার্মানেন্টলি অন্য জায়গায় চলে গেছেন, আর যারা এক জায়গার বেশি অন্য জায়গায় অনেক জায়গায় তাদের রেজিস্টার্ড ভোটার রেজিস্ট্রেশন হয়ে আছে, এই কেসটাই বেশি আছে। অর্থাৎ একজন ভোটার 2-3 জায়গায় তার রেজিস্ট্রেশন করে রেখেছেন, সেইগুলোকেই আইডেন্টিফাই করবেন বিএলওরা। এক্সেপ্ট দ্য ইএফ মানে ইনিউমারেশন ফর্ম ছাড়াও নো আদার ডকুমেন্ট নিডস টু বি কালেক্টেড উইথ ইএফ ডিউরিং ইনিউমারেশন ফেজ। ইনিউমারেশন ফেজের সময়
ইনিউমারেশন ফর্ম ছাড়া অন্য কোনো ডকুমেন্ট কালেক্ট করা যাবে না। অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজনই নেই। নো আদার ডকুমেন্ট নিডস টু বি কালেক্টেড, এটা স্পষ্ট কথায় উল্লেখ আছে। আমার যতটুকু খেয়াল আছে, আমার যতটুকু রেকর্ডিংটাকে রিভিজিট করে শুনেছি, তাতে আমার মনে হয় কোথাও আমি বলিনি যে বিএলওদেরকে এই ডকুমেন্টগুলো দিতে হবে। বিএলওরা ইনিউমারেশন ফর্ম কালেক্ট করবেন, করে ইআরওদের জমা দেবেন। রিলেটিভের প্রশ্ন আসছে, এই রিলেটিভের প্রশ্নে বলতে গিয়ে আপনাদের একটা নিয়ম দেখিয়েছি। এই নিয়মটাই কিন্তু এসআইআর এর যে পিডিএফ ডকুমেন্ট কমিশন পাবলিশ করেছে তারই একটি ইন্ডিকেটিভ ফর্মের ব্যাক সাইড, মানে এটি কিন্তু ওই ফর্মের ইনিউমারেশন ফর্ম তার ব্যাক পেজে প্রিন্টেড থাকবে, যেটি দাবি বলা হচ্ছে এই ডকুমেন্টে। এই ইনফরমেশন শিটটিতে এই নিয়ম সম্পর্কে বলা হয়েছে, সেটি আপনাদের জানিয়েছি মাত্র, যে এটি হচ্ছে কিন্তু আসলে ভ্যালিড ভোটার হওয়ার নিয়ম। আপনি একজন ভ্যালিড ভোটার, তা আপনি দাবি করবেন কিভাবে, সেই সম্পর্কে বলেছি। আজকে এই ব্যাপারে আর বিশদে যাচ্ছি না, কিন্তু এটাই কিন্তু নিয়ম। দুটো অ্যামেন্ডমেন্ট, দুটো অ্যাক্ট আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1986, যার দ্বারা এই ডেটটি নির্ধারিত হয়েছে। আরেকটি হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, যার দ্বারা এই ডেটটি নির্ধারিত হয়েছে। এই অ্যামেন্ডমেন্টগুলি হওয়ার ফলেই এই নিয়ম পরিবর্তিত হয়েছে। পরবর্তীকালে ভারতের নাগরিক হওয়ার জন্য নিয়ম আরও স্ট্রিক্ট হয়েছে। পরপর যত সময় গেছে নিয়মটা স্ট্রিক্ট হয়েছে। সেই নিয়মটাই এখানে লিপিবদ্ধ হয়েছে, আর সেটাই আপনাদের জানিয়েছি। তাই ধরুন আপনাকে যদি কখনো দাঁড়িয়ে প্রমাণ করতে হয়, কাদের ক্ষেত্রে, এটা সাধারণ যারা নাগরিক আছেন, এসআইআরে যাদের নাম আছে, এসআইআর 2002-এ যাদের নাম আছে, অর্থাৎ কমিশন যে ভোটার লিস্ট 2002-এর ভোটার লিস্ট পাবলিশ করেছে অনলাইনে, সেটা আপনি যদি প্রিন্ট করে নিয়ে থাকেন, সেইখানে যদি আপনি আপনার নাম দেখতে পান, তাহলে নিশ্চিতভাবে আপনি একজন এলিজিবল ভোটার। কারণ ঠিক এখন যেমন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে, ঠিক একই রকমভাবে 2002 সালে এই কমিশনই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করিয়েই আপনাকে একজন এলিজিবল ভোটার হিসাবে 2002 সালে ভোটার লিস্টে আপনাকে ইনক্লুড করেছিল। তাই আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এক্ষেত্রে কোনো সন্দেহের কারণই নেই, আর কমিশনের ডকুমেন্ট চাওয়ার কোনো প্রয়োজনই নেই। এবার কমিশন বাস্তবে কি করবে সেটা আসলে সময় কথা বলবে। এখন সমস্যাটা কাদের হবে? যাদের কারুরই নাম নেই, নিজেরও নেই, বাবা মায়েরও নেই, কারুর নেই, তখন তার কি হবে? তাকে তো ভ্যালিড ভোটার প্রমাণ করতে গেলে তার একটা নথি দরকার, আইনি নথি দরকার, যেটা সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য হবে। সেই নথির নিয়মই কিন্তু এইটি, যে ডেট অফ বার্থকে তাকে প্রুভ করতে হবে। ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এই দুটো জিনিস তাকে প্রুভ করতে হবে যে তিনি ইন্ডিয়ার সিটিজেন। সেইটি প্রুভ করার জন্য একটা ডকুমেন্ট লাগবে বলেছে। সেই একটি ডকুমেন্ট কোনটি, সেটা তারা একটা লিস্ট পাবলিশ করেছে। এই লিস্টের মধ্যে যে ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটি লাগবে। এইটি ভালো করে বুঝুন। মানে আমি এটা বলতে চাইনি যে সবাই ডকুমেন্টস লাগবে, আপনি সবাই একটা ডকুমেন্টস জোগাড় করে রাখুন, এমনটা নয়। এটা তো সমস্ত নিয়মকানুন জানা যাবে আপনার নির্দিষ্ট বিএলওর কাছ থেকে। বিএলওরা ট্রেনিং পাবেন, তারা এসে ফিল্ডে কাজ করবেন এবং তারা সর্বতোভাবে হেল্প করবেন আপনাকে টোটাল ব্যাপারটায়। এটা বিএলওদেরই দায়িত্ব এবং তাদের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া আছে। আমরা যা বলছি সেটা একটা আপনাদের যাতে কাজে লাগে, সাহায্য হয়, ইনফরমেশান দিচ্ছি, তথ্য দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখানে আমার উদ্দেশ্য কিন্তু বিভ্রান্ত করা নয়, তাই এগুলো নিয়ে বিভ্রান্ত হবেন না। পরবর্তীকালে যেমন তথ্য পাবো আপনাদের অবশ্যই সরবরাহ করব। তবে হ্যাঁ, কথা দিচ্ছি সঠিক তথ্যই সরবরাহ করব। আমি কখনোই ভুলভাল তথ্য দিতে চাই না বা দেই না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।